নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই করোনা সতর্কতা। যদিও মনের ঠিকানার মন্তাজ আপনারা দেখলেন, কিন্তু আজকে মনের থেকেও আগে শরীরের সন্ধানে আমরা থাকবো, কারণ একটা উৎসবের কাছে আমরা পৌঁছাচ্ছি। দীপাবলি উৎসব আসছে, আজ ধনতেরাস। আমরা হয়তো উৎসবের আনন্দে ভুলেই যাচ্ছি একটি অসুর, যার অদৃশ্য অসুর, যার নাম হচ্ছে করোনা, সে আমাদের চারপাশেই ঘুরছে এবং ওত পেতে রয়েছে আমার আপনার শরীরে হানা বসানোর জন্য। আসুন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মনের ঠিকানায় শরীরের গল্প অর্থাৎ করোনা সতর্কতা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন জেনারেল সার্জন ডক্টর অভিজিৎ চৌধুরী। অনেক অনেক স্বাগত, আগাম দীপাবলির শুভেচ্ছা আপনাকে। স্যার, যেটা আমি আজকে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে, আমরা হয়তো সবাই খুব উৎসাহী যে 100 কোটি মানুষের ভ্যাকসিন হয়ে গেছে। আমরা অনেকেই বলছি আর তো আমাদের করোনা হবে না, অনেকেই বলছে, আবার এমনও অনেক বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে আমার কথা হয়েছে, তারা টিকাকরণ প্রক্রিয়ার মধ্যে যায়নি, সুযোগ পেয়েও যায়নি, ও আমাদের কিছু হবে না। মানে একজন জেনারেল সার্জন, আপনি ডাক্তারি শাস্ত্রের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন, কতটা আশাবাদী হব যে 100 কোটি জনগণের ভ্যাকসিন হয়েছে আর করোনা হবে না, বা এন্ডেমিকের দিকে আমরা যাচ্ছি? আপনার সমস্ত প্রশ্নের উত্তরের আগে আমি সমস্ত দর্শক বন্ধুকে আমার শুভ বিজয়া এবং আগাম শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রশ্নের উত্তর আমি যথাসম্ভব চেষ্টা করব বাংলায় দেওয়ার, কিন্তু চিকিৎসা শাস্ত্রের সব প্রশ্নের উত্তর বাংলায় দেওয়া যায় না, তখন আমি ব্যবহার করব আমার ইংরেজি শব্দ যেগুলো। প্রথমত বলে রাখি, অনেকগুলো কথা এখানে আপনি বলে ফেলেছেন, যেমন 100 কোটি মানুষের ভ্যাকসিন পেয়ে গেছে, তারা খুবই আনন্দের সংবাদ। আবার সেই সঙ্গে অন্যদিকে দেখতে পাচ্ছি যে অন্য মেরুতে যারা ভ্যাকসিনে বিশ্বাসী করেনি, তারা যায়নি ভ্যাকসিন নিতে। প্রত্যেকের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, ভ্যাকসিন নেওয়াটা দয়া করে বন্ধ করবেন না। ভ্যাকসিন নিতেই হবে, ভ্যাকসিন নিতেই হবে, ভ্যাকসিন নিতেই হবে, এটা কিন্তু আপাতত শেষ কথা। 2 নম্বর, করোনা নিয়ে আজ 2020 মার্চ মাস থেকে আমি এই স্টুডিওতে বহু দিন আমি করেছি, স্কাইপেও করেছি অনুষ্ঠান। একই কথা বলেছি যে করোনা কিন্তু এখনও আমাদের নতুন তথ্য জুগিয়ে চলেছে। এটা নিয়ে কিন্তু এখনও আমরা একদম সম্ভাব্য একটা ক্লিয়ার কাট কোনো কিছুতে আমরা এখনও পৌঁছতে পারিনি। নতুন তথ্য এখনও আসছে এবং আরও তথ্য আসবে ভবিষ্যতে, এটাই আশা রাখি। আর যারা মনে করছেন যে দুটো ভাগ আছে, এক ভাগ আমি নিজের চোখের সামনে দেখেছি, তারা পুলিশের সাথে তর্কই করে গেল যে 2টো ভ্যাকসিন আমি নিয়ে ফেলেছি, আমি আর মাস্ক পরবো না, আমার কিচ্ছু হবে না। এটা একটা দল। আর একটা দল, করোনাতে আমার কিছুই হবে না, আমি ভ্যাকসিনই নেব না। দুটো দলের কিংবা দুটো বিশ্বাসে এই দুটো গোষ্ঠী মানুষকে বলবো, আপনারা কিন্তু বোকার স্বর্গে বাস করছেন। দয়া করে এই ভুলটা করবেন না। কারণ আমরা গল্পগাথায় শুনেছিলাম যে মহাকবি কালিদাসের কথা, যে ডালে বসে সে ডাল কেটেছিল। আজকে 2021 সালে দয়া করে আপনারা সে মূর্খ কালিদাস হবেন না, বরং আশা করব সেই মহাকবি কালিদাসটাই হবেন। আমি ডক্টর চৌধুরী একটা জায়গায় আসি, একটু আমরা একটু বিশদে আলোচনা করি। আমাদের এই যে ভ্যাকসিনেশন, ডাবল ডোজ ভ্যাকসিনেশন, আমি বহু আমার বন্ধু বান্ধব আছেন যাদের ডাবল ডোজ ভ্যাকসিনের পরেও করোনা হয়েছে। আমরা শুনছি, বলা হচ্ছে যে মর্টালিটি রেটটা কম যদি ভ্যাকসিন করা থাকে। এই জায়গাটা যদি একটু এক্সপ্লেন করেন যে ভ্যাকসিন কিভাবে কাজ করছে, ফার্স্ট ডোজই বা কীভাবে কাজ করবে এবং সেকেন্ড ডোজ হয়ে গেলে সেটা কতটা ইমিউনিটি দিচ্ছে। প্রথমত বলে রাখি, এটা একটা খুব একটা কমপ্লেক্স একটা মেকানিজম, ভ্যাকসিন কী করে কাজ করে, কারণ শরীরে প্রতিরোধ ক্ষমতাগুলো কি করে বাড়াবে, আমি তার মধ্যে বিশদ যাচ্ছি না। একদম সাধারণ মানুষের একদম বোধগম্য করার জন্য যতটা সাধারণভাবে বলা যায় সেভাবেই চেষ্টা করব। ভ্যাকসিন কী দিয়ে করা হয়, এটা কিন্তু ওই করোনার যে অসুখটা হয়েছিল তারই জীবাণু থেকে কিন্তু আমি এই ভ্যাকসিনটা তৈরি করেছি, টিকাটা, প্রতিষেধকটা তৈরি করেছি শরীরের মধ্যে। আর যেটা প্রতিষেধক তৈরি করেছি তার করোনা তৈরি করার ক্ষমতা অনেকটা হ্রাস করে নিয়েই কিন্তু আমি ওটা তৈরি করেছি, সেটাই নিয়ম।
এটাকে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন বলা হয় ইংরেজি পরিভাষায়। এবং আমি কিন্তু যখন এটা শরীরে দিলাম তখন সে করোনার মতো একটা আবহাওয়া তৈরি করবে শরীরে, এবং যাকে বাংলায় আমরা বলি বিষে বিষক্ষয়, সেই রকম কিছুটা প্রতিক্রিয়া করে এই করোনাটাকে কিন্তু রোধ করবে, প্রতিরক্ষা ক্ষমতা কিন্তু বাড়াবে বলে। অনেকের ক্ষেত্রে আমি একটু ইন্টারাপ্ট করলাম, অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে ভ্যাকসিন নেওয়ার পরে একটা জ্বর হয়েছে, আবার অনেকের ক্ষেত্রে কিছু হয়নি। তাহলে কি যাদের জ্বর হয়েছে তাদের ক্ষেত্রে ভ্যাকসিনটা বেশি এফেক্ট করলো, যাদের হয়নি তাদের কিছু হলো না? এটা বলা খুব কঠিন। আমার নিজের যেমন জ্বর হয়েছিল, গায়ে প্রচণ্ড ব্যথা হয়েছিল, কিন্তু আমার স্ত্রীর কিছুই হয়নি। তাই বলে কি আমার স্ত্রীর ওখানে ভ্যাকসিন বেশি কাজ করেছে আর আমার কম কাজ করেছে? না, এটা বলা খুব কঠিন। কারণ ভ্যাকসিন শরীরের কার কি প্রতিরোধ চিত্রটা রয়েছে আমরা কেউ কিন্তু জানি না। আমি জানি না আপনার শরীরে কী রকম প্রতিরোধের যে চিত্রটা, মানচিত্রটা আছে আমি জানি না। কাজে ভ্যাকসিন যখন করে দেওয়া হয়েছে, সে তার নিজস্ব গতিবেগে প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়েছে এবং তার সাইড এফেক্টগুলো এইভাবে এসছে, তৈরি হয়েছে। কারণ মনে রাখতে হবে করোনা কিন্তু এটা কিন্তু এই সর্দি কাশির মতোই একটা রোগ হয়ে কিন্তু এসেছিল। এবং আজকে যারা আমরা ইনফ্লুয়েঞ্জা কিংবা ফ্লু যেটা আমরা দেখছি, স্প্যানিশ ফ্লু যেটা, সেটা আজ থেকে 100 বছর আগে 1918 সালে যখন প্রথম মহাযুদ্ধ শেষ হলো তখন কিন্তু এটা মহামারী হিসেবেই দেখা গেছিল। আজকে যেটা সাধারণ ইনফ্লুয়েঞ্জা, আজকে সাধারণত সে তো আমার আপনার সকলেরই হয়, একটু বৃষ্টিতে ভিজলে, একটু ঠান্ডা লাগলে হয়, সিজন চেঞ্জ হচ্ছে। করোনাটাও কিন্তু এরকমই হবে। এবং মনে রাখবেন করোনা কিন্তু চলে যাবে না, থাকবে, এরকমভাবেই থাকবে। আমাদের প্রতিরোধ ক্ষমতাটা বাড়াতে হবে এবং প্রতিষেধক নিতে হবে, এবং সরকারি গাইডলাইন যেগুলো এখন আমরা দেখছি, কোভিড প্রোটোকল, এগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে, তবেই আমরা করোনাকে প্রতিরোধ করব। আবার পুনরায় বলছি, যারা মনে করছেন যে ভ্যাকসিন নেওয়ার কোনো প্রয়োজনই নেই, আমি তো ভালো আছি, কিচ্ছু হবে না, খুব ভুল করছেন। আর যারা ভাবছেন যে ভ্যাকসিন নিয়ে ফেলেছি তাও আমার কিছু হবে না, মাস্ক পরবো না, আমি যেখানে যেখানে যখন তখন যা খুশি বেরোবো, ভুল করবেন না, তারাও কিন্তু বিপদে পড়বেন। ইনফ্যাক্ট এই প্রসঙ্গে বলি, আমার এক বান্ধবীর ছেলে ম্যানচেস্টারে রয়েছে, ওদের ওখানে ডাবল ডোজ ভ্যাকসিন হয়ে গেছে, করোনা কমে গেছে। ওরা কিছুদিনের জন্য মাস্ক ফ্রি করেছিল এবং তারপরে আবার ডেল্টা একটা নতুন ভ্যারিয়েন্টে সেখানে দেখা দিয়েছে। সুতরাং মাস্কটা আমার মনে হয় আমাদের এখনও চলতে হবে। তবে একটা প্রশ্ন এই প্রসঙ্গে আসি, যে সেদিনকে একটা মেডিকেল জার্নালে দেখলাম যে ভারতবর্ষ কিন্তু করোনাতে যতটা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ছিল হয়নি, ডিউ টু ভারতবর্ষের পলিউশন লেভেল অন্যান্য দেশের তুলনায় বেশি, সুতরাং ভারতীয়দের ন্যাচারাল ইমিউনিটি অনেকটা বেশি। এইটা কতটা সত্যি, এর সত্যাসত্য ব্যাপারটা একটু জানতে চাইছিলাম। বেশি গভীরে যাচ্ছি না, কারণ তাহলে দর্শকদের ভালো লাগবে। কারণ একেতেই তো এই বাতাবরণ চলছে আজ 1.5 বছর ধরে, মানুষের অবস্থা তো শোচনীয়। তবু বলে রাখি, একটা জিনিস খেয়াল করে দেখবেন, যেসব মানুষদের আমি দেখেছি বস্তিতে থেকেছে, রাস্তায় যেসব বাচ্চা বড় হয়েছে কিংবা তাদের বাবা মা যারা বড় হয়েছে, তাদের কিন্তু করোনা তেমনভাবে হয়নি, যেটা আমার আপনার ঘরে যেটা ভাবে হানা দিয়েছে। কাজে এর থেকে বোঝা যায় যে ভারতবর্ষে এই ধরনের মানুষ যারা একদম মোটামুটি রোদ জল নিয়ে বড় হচ্ছে একদম সরাসরিভাবে, তারা কিন্তু একটা প্রতিরোধ ক্ষমতা প্রাকৃতিকভাবে কিন্তু তারা পেয়ে গেছে। কাজেই তাদের প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, এটা ধরে নেওয়া যায়। আর আরেকটা জিনিস হলো যে ভারতবর্ষে মানুষ, আমরা যারা বিশেষ করে এই সাবট্রপিক্যাল জোনে যারা আমরা রয়েছি, তাদের যে কোনো কারণেই হোক, বংশগত কারণেই হোক, জিনগত কারণেই হোক, কিংবা আবহাওয়া বিষয়ক যে কোনো কারণে হোক, পারিপার্শ্বিক যে কোনো কারণে হোক, তাদের কিন্তু একটা অদ্ভুত ক্ষমতা কিন্তু আছে, যে কোনো রোগ প্রতিরোধ করার একটা বিশেষ প্রবণতা কিন্তু আছে। কাজেই এগুলো কিন্তু সবকটাই থিওরি বললাম, সবকটাই হাইপোথেসিস বললাম। কাজেই সেই প্রসঙ্গে আমরা বলতে পারি যে কিছুটা হলেও সত্য। আর সেকেন্ড বলবো
যারা ম্যানচেস্টারে যারা রয়েছে তারা ইউনাইটেড কিংডমে রয়েছে, কাজেই ওদের সাথে ওদের প্রতিরোধ ক্ষমতা, ওদের বাতাবরণের সাথে আমাদেরটা তুলনা করা উচিত না। ওরা হয়তো সাহস করে একটা পদক্ষেপ না তারপরে তো নিয়েছিল, আবার ওরা আবার লকডাউন একটা করলো। পদক্ষেপ নিয়েছিল, নিয়ে কি হলো, লকডাউনটা হয়ে গেল। আমেরিকাও তাই হয়েছে। এক ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা বলবো যে অন্তত আমাদের দেশে কারফিউটা কিন্তু তবু আছে, নিয়মটা কিন্তু আছে। কতটা লোকে মানছে সেটা তো পরের প্রশ্ন, নিয়মটা আছে। এবং এই আপনি বললেন না যে মাস্ক পরাটা বাধ্যতামূলক, ওটা কিন্তু আপাতত চলবে। ওটা না হলে কিন্তু আমরা আই থিংক মাস্ক এন্ড স্যানিটাইজেশন এটা ভীষণ দুটো ইম্পর্টেন্ট। সমানভাবে চলবে, একদম সমান্তরালভাবে চলবে। এটা মানতেই হবে, ভালো লাগুক চাই না লাগুক। কারণ এটা যেমন রাস্তায় বেরোতে গেলে আমরা যেমন পোশাক পরিচ্ছদ একটা পরে নেই, তেমনি মাস্কটাকেও কিন্তু একটা পোশাক পরিচ্ছদের অঙ্গ হিসেবে মনে করে অভ্যাসবশত পড়তে এবং হবে, এটার জন্য একটা পানিশমেন্টও দেওয়া উচিত। এবং পেপারেই বোধহয় দেখছিলাম, কালকেই বোধহয় পুলিশ বোধহয় 200 জন না 300 জনকে পানিশমেন্ট দিয়েছে যাদের মাস্ক নেই। আমি তো বলবো এটা সাধুবাদ, অত্যন্ত ভালো, এটা অত্যন্ত ভালো কাজ। কারণ তারা বুঝুক, তারা এর গুরুত্বটা বোঝবার চেষ্টা করছে না। আর আরেকটা জিনিস হচ্ছে, একজন মানুষ যদি মাস্ক না পরে আর একজনের কাছে কিন্তু তার প্রতিক্রিয়াটা কিন্তু পৌঁছে যায়। সে তখন ভাবে ও তো পড়েনি, তাহলে আমি তো কেন পড়বো, আমি তো ভালো আছি। এই ভালো লাগা থাকা, ভালো না থাকা, এটা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার। ডক্টর চৌধুরী, এই যে রেশিও এখন কি রকম রয়েছে মানে পশ্চিমবাংলায়, কারণ আমাদের স্বাস্থ্য পরিষেবার তো সম্ভব নয় 137 কোটি মানুষের কাছে পৌঁছানো। আমরা যার জন্য বারবার সতর্কীকরণের কথা বলছি যে আপনি সতর্ক থাকুন, যে যাতে করে রোগটা আপনার শরীরে না আসে, আপনার পরিবারের সুরক্ষিত থাকুক। তো সেক্ষেত্রে এই রেশিওটা এখন ঠিক কি রয়েছে ভারতবর্ষের এবং আমি বলবো পশ্চিমবঙ্গের? তার আগে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলছি ম্যাডাম, আপনাকে নমস্কার। আমি আপনাকে জানতে চাচ্ছি যে আমার মানে একটা ভ্যাকসিন হয়েছে, দ্বিতীয় ভ্যাকসিন কি আমি আগে নিতে পারি? একটা ভ্যাকসিন হয়েছে, দ্বিতীয় ভ্যাকসিন কি আপনি একটু আগে নিতে পারি? আচ্ছা, ভালো প্রশ্ন, সঙ্গে থাকুন। ভালো প্রশ্ন। প্রথমে বলে রাখি যে আপনি যে ভ্যাকসিন নিচ্ছেন আমার শুনে খুব ভালো লাগলো। প্রথম ভ্যাকসিন নিয়েছেন, নিশ্চয় ভালো আছেন, ভালো থাকবেন, সেই জন্যই নেওয়া হচ্ছে। সেই ভ্যাকসিন যখন প্রথম ভ্যাকসিনটা নিয়েছেন, তলায় কিন্তু আপনাকে একটা সময়সীমা, একটা ডেট কিন্তু দিয়ে রেখেছে। কাজে ওই ডেটেই কিন্তু আপনাকে নিতে হবে, কারণ এটাই বাধ্যতামূলক, এটাই আমাদের গাইডলাইন দেওয়া আছে। কাজে আপনার ইচ্ছে মতো আপনি ইচ্ছে করলেই আগে নেবেন সে ব্যাপারটা কিন্তু নেই। কাজে আপনাকে ওই তারিখ, ওই সময়সীমার যেটা বেঁধে দিয়েছে, সেই তার মধ্যেই আপনাকে এই ভ্যাকসিনটা, দ্বিতীয় ডোজটা নিতে হবে। তো এবং আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে যেটা জোরদার ভ্যাকসিনেশনের ক্ষেত্রে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডের কথা পাচ্ছি, স্পুটনিক বা ফাইজার আমরা পেয়েছি ঠিকই, কিন্তু আলটিমেটলি কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড যেটা সরকারি স্তরে আমরা মূলত পেয়েছি, এর মধ্যেও একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে ডক্টর চৌধুরী। কেউ বলছেন আমার কোভ্যাক্সিন নেওয়া আছে, ওটা বেশি কাজ করবে ইমিউনিটির ক্ষেত্রে, কেউ বলছেন কোভিশিল্ড। যদিও আমরা এই মুহূর্তে তো মনে হয় দুটোই পারমিশন আমি পেয়েছি। তর্কের খাতিরে আমি ডাক্তারি কুটকাচালির মধ্যে আমি ঢুকছি না, কারণ আমার মূল উদ্দেশ্য প্রত্যেকটা ভারতবর্ষের 137 কোটি প্রত্যেকটা মানুষ যেন এই ভ্যাকসিনটা পায়। কাজেই আমি ওই কোভ্যাক্সিন পেলে কতটা পার্সেন্ট আমার বাড়লো আর কোভিশিল্ড পেলে কতটা বাড়লো তার মধ্যে আমি কিচ্ছু যাব না, কারণ আমার মূল উদ্দেশ্য, এবং আমি প্রত্যেক মানুষকে বলবো, দয়া করে বাঁচতে হলে, বাঁচাতে হলে যেটা পাচ্ছেন সেটা নিন, যেটা পাচ্ছেন সেটা নিন। আগে নিয়ে নিজের প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ান, আগে নিজে বাঁচুন, পরকে বাঁচান, এবং এই বার্তাটা আগে ছড়ান। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ দিদি নমস্কার, এবং ডাক্তারবাবুকেও আমার নমস্কার জানাই। কে নমস্কার। বলছেন? কিন্তু আমার নিজের সম্পর্কে আমি একটু জানতে চাইছি। আচ্ছা, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, কাইন্ডলি জায়গাটা অন্তত বলুন। হ্যাঁ, আমি হুগলি ডিস্ট্রিক্টের ত্রিবেণী থেকে বলছি, সুজাতা সামু। আচ্ছা সুজাতা, বলুন। হ্যাঁ বলছি, ম্যাডাম আমার প্রথম ভ্যাকসিনটা হয়ে গেছে আগস্ট মাসের 11 তারিখে। এই টাইম হয়ে এসছে আমার 4 তারিখে 5 তারিখে আমার ভ্যাকসিন হবে, কিন্তু ইদানিং এই এক সপ্তাহ ধরে দেখছি যে গা তলায় ভীষণ ব্যথা, আর ঠান্ডাটাও থাকছে না, গলায় ব্যথা,
ওষুধ আমি প্যারাসিটামল 2-3 দিন খেয়েছি, কিন্তু যখনই ওষুধটা খাচ্ছি ততটুকুই মানে শরীরটা ঠিক লাগছে। তারপর আমার ওষুধের একটা কেটে গেছি, আবার ওরকম আরাম হচ্ছে। রোজ রোজ কি ওষুধটা খাওয়া যাবে, এটাই ডাক্তারের কাছে জানতে চাইছি। মানে আপনার ঠান্ডা লাগা, গলা ব্যথাটা রয়েছে, ওষুধ খেলে কমছে, প্যারাসিটামল খাচ্ছেন কমছে, আবার এক সপ্তাহ পরে আবার। আর কোনো প্রশ্ন না, আপনার? ব্যাস, ঠিক আপনি আছে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। হ্যাঁ, প্রথমত বলবো, এই যে প্যারাসিটামল খাচ্ছেন, ঠিক আছে, খেয়েছেন, কিছু হয়নি, ভালো আছেন, ভালো থাকুন, আমিও চাই। আপনার এই যে উপসর্গগুলো বললেন, প্রথম কথা হচ্ছে ডাক্তারিটা নিজে করবেন না, কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। যদি নিজের পক্ষে তা না হয়, বাড়ির কাছাকাছি স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সরকারি হাসপাতাল কিংবা যেগুলো রয়েছে সেখানে যান, তারা কিন্তু সঠিক উপদেশটা দিয়ে দেবে। আর দ্বিতীয়ত বলে রাখি যে আমি আর জিজ্ঞাসা করলাম না, আর আপনিও বলেননি, হয়তো ভুলেই গেছেন হয়তো, যে কটা করে দিনে প্যারাসিটামল খাচ্ছেন, শরীরে আর কোনো উপসর্গ দেখা দিচ্ছে কি না, আমি সেসবের মধ্যে যাচ্ছি না। কিন্তু মনে রাখতে হবে বিশেষজ্ঞর পরামর্শটা নিতে হবে। 2 নম্বর, আপনি যে উপসর্গগুলো বলছেন সেগুলো ঠিক এর জন্য এটা ভ্যাকসিনটা নেওয়া যাবে না তা কিন্তু নয়। কারণ ভ্যাকসিন সেকেন্ড ডোজ নিলে পরে খুব কম সংখ্যক লোকেরই দেখা গেছে আবার নতুন করে সেই প্রথম ডোজের মতো জ্বর, জারি, সর্দি, কাশি, গায়ে ব্যথা এরকম হয়েছে। তেমন কিন্তু একটা হয় না, হয় হয়তো গায়ে ব্যথাটা হয় হয়তো সেই প্রথম যে ভ্যাকসিন ডোজটা নেওয়ার সময় যে ভয়াবহতা হয়েছিল সেটা কিন্তু তেমন একটা হয় না, কারণ শরীর অলরেডি মানে বুঝে গেছে যেটা আছে, তার তো একটা ফার্স্ট ডোজ আছে, কারণ শরীরে কিন্তু সেটা অলরেডি সেট করা রয়েছে, কাজেই সেটা সে জানে, প্রাইমিং করা রয়েছে। তো সেই ক্ষেত্রে বলতে পারি যে আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন এবং মনে রাখবেন ভ্যাকসিন নেওয়া থেকে কিন্তু বিরত থাকবেন না, এটা কিন্তু বলে রাখলাম। আমি আপনাকে একটা প্রশ্ন করলাম যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে করোনার রোগীর পরিসংখ্যানটা ঠিক কী রয়েছে, মানে চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আমাদের সুযোগ কতটা রয়েছে? একটা কথা বলে রাখি যে বাংলা একটা কথা আছে যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। তো আমাদের চিকিৎসকদের সেই অবস্থা হয়েছিল যখন ওই রকম ভয়াবহতা নিয়ে এসেছিল, বিশেষ করে সেকেন্ড ওয়েভটা তো আমরা তো মানে একবারে সত্যি ওই রকম প্রায় দিশেহারা হয়ে গিয়েও অক্লান্ত পরিশ্রম করে এখন কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। মানে দুর্গাপুজোয় মানুষের যে হারে বেরোনো আমরা দেখেছিলাম তাতে একটু আতঙ্কিত হয়েছিলাম আমরা, প্রেস তো আতঙ্কিত হয়েছিলাম, নিশ্চয়ই আপনারা ডক্টররাও হয়েছিলেন যে এইরকম মানুষের উচ্ছ্বাস, কিন্তু সেই তুলনায় রেশিওটা কি? এবার একটা কথা বলি, আস্তে আস্তে আসছিস তার মধ্যে। আচ্ছা, একজন বন্ধু আছেন, হ্যাঁ ঠিক আছে, নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, নমস্কার। বলছি আমি নদিয়া জেলা কালিগঞ্জ থেকে সাতটি দোকান ভেজ করি। আচ্ছা, বলুন স্যার, তাদের কাছে আমার বলছি যে কোভিশিল্ড আর কোভ্যাক্সিন, কোভিশিল্ড নিচ্ছে এখন যদি কোভ্যাক্সিন পরে যদি দেখা যায় কোভ্যাক্সিন আমার ভ্যাকসিন এখানে কোভিশিল্ড নাই, তাতে কি কোনো অসুবিধা আছে? মানে আপনি এখন কোভিশিল্ড পেয়েছিলেন, পরেরটা যদি কোভ্যাক্সিন নেন সেকেন্ড ডোজটা, তাতে কোনো অসুবিধা আছে কিনা, এটাই প্রশ্ন তো? না না না, তাহলে এটাই প্রশ্ন? এটাই প্রশ্ন। আচ্ছা, সঙ্গে থাকুন। মনে রাখবেন কোভিশিল্ড ভ্যাকসিন যেটা তৈরি করা হয় সেটা একটা পদ্ধতি, আর কোভ্যাক্সিন যেটা তৈরি করা হয় সেটা আর একটা পদ্ধতি, এবং ভ্যাকসিনের যে ইনগ্রেডিয়েন্টস অর্থাৎ যে জিনিসটা দিয়ে ভ্যাকসিন তৈরি হচ্ছে দুটো সম্পূর্ণ আলাদা। কাজে যেটা দিয়ে শুরু করেছেন সেটা দিয়েই শেষ করতে হবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা কিন্তু এখন প্রস্তুত এই কোভিড রোগীদের চিকিৎসা করার জন্য, এখন কিন্তু ইনফ্রাস্ট্রাকচার এসে গেছে মোটামুটিভাবে, আমরা প্রস্তুত কিন্তু আমরা। এবারে কথা হচ্ছে যে দুর্গাপুজোয় সবাই যেন একটা বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ভেঙে পড়ল। বারবার বলা হলো যে তোমরা এ বছরকার পুজোটা ছাড়ো না, জীবনে আরও অনেক পুজো পাবে। পুজো উদ্যোক্তারাও তো থামেনি। না, থামেনি, কিন্তু না থামলেও তারা তবু নিজেদেরকে তুলনামূলকভাবে অনেকটাই চেক করেছে। যেমন পুজো প্যান্ডেলে অনেকে ঢুকতে দেয়নি, বন্ধ রেখেছে, এগুলো দেখেছি।
বা স্যানিটাইজার ব্যবহার করা, প্রচুর, মাস্ক ছাড়া ঢুকতে প্রত্যেকটা দেবো না। প্রত্যেকটা। এটা কিন্তু অনস্বীকার্য, বলা বাহুল্য। এবারে কথা বলি যে শুধু শুধু পুজো উদ্যোক্তাদের খালি আমি দোষ দেব, সরকারকে খালি দোষ দেব, এটা তো হয় না। সামাজিক আরে সচেতনতা। আমাদের যে মানুষ, তাদের কি সবকটাই তারা নির্দোষ নাকি? বলা হয়েছিল তো তোমরা এরকমভাবে বেরিও না। তাদের জন্য একদম ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সব বাজার টাজার সব জন্য এবছরই করতে হবে। ভিড়, হাতিবাগান, গড়িয়াহাট, কি অবস্থা সে তো আর বলার বাহুল্য। এবারে প্রশ্ন হচ্ছে, দেখা যাচ্ছে যে আপনাদের কথা, এবং যে হারে বাড়া উচিত ছিল সে হারে বাড়েনি, কথাটা তো সেইটা। সত্যি কি তাই? সত্যি কি ওই মানুষগুলো, এবার আমার প্রথম প্রশ্ন যেটা এসছে, ওই মানুষগুলো এবার দেখা গেল করোনার মতো সর্দি কাশি জ্বর হলো, তারা কি স্বাস্থ্যকেন্দ্রে গেছে কিংবা ডাক্তারের কাছে গেছে? সবাই তো পাড়ার ওই দোকান থেকে, প্যারাসিটামল। কাউন্টার থেকে সবাই তো জেনে ফেলেছে প্যারাসিটামল খেলেই আমি ভালো হয়ে যাব, ব্যাস প্যারাসিটামল মুড়ি মুরগির মতো বিক্রি হচ্ছে। তারা কি সঠিক রিপোর্টটা দিয়েছিল? আমার প্রশ্ন। এবার আমি প্রত্যেক মানুষকে প্রশ্ন করছি, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এই প্রসঙ্গে বলে রাখি, 1838 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্রের জন্ম। সেই সময় যেমন কুষ্ঠরোগী হলে পরে ওরে বাপরে বাপ, একদম শেষ, পরিবারটাই শেষ হয়ে গেল, একদম গ্রামের শেষ প্রান্তে তাকে রেখে আসতে হবে, সে একঘরে হয়ে গেল। এখনকার এই করোনা কথাটাই উচ্চারণ করা যাবে না, অর্থাৎ পুজোয় বেরিয়ে ফিরে এসে বহু মানুষ হয়তো জ্বরজারি সব কিছু হয়েছে, করোনার মতো হয়েছে, কিন্তু মুখে তারা বলেনি, বলা যাবেও না, বাড়ির লোকও স্বীকার করেনি, বাড়ির লোকও রিপোর্ট করেনি। তাহলে রিপোর্টেড কোনগুলো হয়েছে? আর ঢেকে রাখা গেল না, উপসর্গ এমন একটা পর্যায়ে চলে গেছে যে আর চেপে রাখা যাচ্ছে না। এবার হাসপাতালে নিতেই হবে, শ্বাসকষ্ট এমন হয়ে গেছে, নিতেই হবে। তখন দৌড়োদৌড়ি শুরু হলো। তাই করে কিন্তু প্রায় 1000-এর কাছাকাছি কিন্তু এসেছে। আজকে বোধহয় পেপারে দেখলাম একটু কমের দিকে, কিন্তু কে বলতে পারে এটাই 1000 আবার ক্রস করবে না। এই কালী পুজো আসছে সামনে, মনে রাখতে হবে, সামনে কালী পুজো, তারপরে ভাইফোঁটা, তারপরে ছট পুজো, জগদ্ধাত্রী পুজো, তারপরে জগদ্ধাত্রী পুজো। তো এ তো লেগেই চলেছে। তো মানুষ কবে বুঝবে তার নিজের ব্যাপারটা, যে আমাকে কি করতে হবে আর না হবে? একটা টেলিফোন নিয়ে। হ্যাঁ নিশ্চয়। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি তনুশ্রী মন্ডল বলছি। একটু জোরে হবে কথাটা। তনুশ্রী মন্ডল বলছি। কোথা থেকে বলছেন? আমি নর্থ 24 পরগনা থেকে বলছি। আচ্ছা বলুন। টিভির ভলিউম মিউট করুন, আপনার টিভির আওয়াজটা অত্যন্ত বাড়ানো রয়েছে, আপনাকে টিভির ভলিউম মিউট করে কথা বলতে হবে। বলুন। বলছি আমরা এক জায়গায় আত্মীয়ের বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ, এইবার ওখানে আমাদের মানে বাড়িতে আমার ছেলের বয়স হয়েছে ধরুন 12 বছর, 12 হয়নি এখনো, ছেলে গেল, আমরা গিয়েছি। আর ওখানে গিয়ে কিছুদিন পরে আমাদের যে আত্মীয়ের একটা মেয়ে আছে, ওর মানে অনেকদিন তো মানে ডাক্তার দেখানো হচ্ছে অনেকদিন থেকে, বমি করছে, প্রচুর বমি করেছে, 7 থেকে 8 বার সারাদিনে বমি করেছে। তারপরে এক জায়গায় ডাক্তারের কাছে ভর্তি করানো হয়েছে, ভর্তি করানোর পরে ওর মুখে অতিরিক্ত ঘা হয়ে গেছে, মানে গলা থেকে মুখের ভেতরটা পুরো আলসারের মতো ঘা হয়ে গেছে। এইবারে অন্য একটা ডাক্তারের কাছে, শিশু স্পেশালিস্টের কাছে নিয়ে যাওয়া হলো, সেখানে ঘাটা একটুখানি যেহেতু কমলো, তারপরে দেখা দিল লিভার জন্ডিস। সেখানে ডাক্তার ট্রান্সফার করে দিল কলকাতাতে। কলকাতায় লাস্টে দেখা দিল করোনা পজিটিভ। এবার বাচ্চাটা মারাও গেছেন। কিন্তু কি করে হলো, গ্রামে, প্রত্যন্ত গ্রামে কি করে হলো ডাক্তারবাবুর কাছে জানতে চাইবো। পুজোতে পাশাপাশি কোথাও গিয়েছিল, পুজোতে ঠাকুর দেখতে গিয়েছিল, পাশাপাশি গিয়েছিল, বেশি দূর না। কিন্তু বাচ্চারা কি ঠান্ডার থেকে, অতিরিক্ত ঠান্ডাও লেগেছিল, খুব পরিমাণে ঠান্ডা লেগেছিল। না আপনি তো বললেন যে লিভার ড্যামেজে মারা গেছে, বমি করছিল, লিভার ড্যামেজ হয়েছে দ্বিতীয় স্টেজে, মানে মুখে ঘাটা, প্রথমে বমি হয়েছে, বমির পরে দেখা গেল যে মুখে ঘা হয়েছে। মুখে ঘার পরে যেখানে শিশু স্পেশালিস্টের কাছে নিয়ে যাওয়া হলো, সেখানে 2 দিন থাকার পরে লিভার জন্ডিসটা ধরা পড়লো।
পেটে তারপরে গলা কাঁপিয়ে করোনা। দিত, পাখার হাওয়া নিত, ফ্যান বন্ধ করতে দিত না। লাস্টে মানে টেস্ট করে দেখা গেল লিভার জন্ডিসের পরে ওখানে ডাক্তারবাবু পারলেন না, কলকাতা পাঠিয়ে দিলেন। ওখানে 2 দিন পরে রিপোর্ট আসলো করোনা পজিটিভ, এবং তার 3 দিনের মাথাতে 72 ঘন্টার মাথাতেই এবার শুনতে থাকুন এবার আপনি। আপনি শুনুন। হ্যাঁ, প্রথমে বলে রাখি, যে কোনো মৃত্যু অত্যন্ত দুঃখজনক, আর বিশেষ করে আপনি বলছেন প্রায় 12 ছুঁই একটি মেয়ে। ছেলে, তো সেখানে বলতে পারি যে অঙ্কুরেই শেষ হয়ে গেল একটা জীবন। আমার এই কথাটাই প্রথম মনে আসবে। দ্বিতীয়বার বলি যে একই কথা, যে যে কোনো মৃত্যু দুঃখজনক। উত্তরটা কিন্তু আপনাদের মধ্যেই, কিন্তু আপনি প্রশ্নের মধ্যেই, স্টেটমেন্টের মধ্যে দিয়ে ফেলেছেন যে পুজোর মধ্যে কি পুজোর আগে কাছাকাছি ঠাকুর। আপনারা সেখানে গিয়েছিলেন। এবং মনে রাখবেন, করোনা কিন্তু এখন যেটা এসছে বাতাসে কিন্তু রয়েছে, এবং কারো না কারো সেটা বহন করেছিল, তার থেকেই ছড়িয়েছে। প্রত্যন্ত গ্রামে থাকে বলে তার করোনা হবে না, এই বিশ্বাসটা করা উচিত নয়, একদমই উচিত নয়। প্রত্যন্ত গ্রামে আছে, কিন্তু সে প্রত্যন্ত গ্রামে থাকলেও সে তো একটা সাধারণ একটা এক্সাম্পল দিচ্ছি আমি, উদাহরণ। সে মুদিখানায় যাচ্ছে, আর এই মুদিখানার যে দোকানদার, সে তো জিনিসপত্রগুলো অন্য জায়গা থেকে নিয়ে আসছে, সে যে আবার বহন করে আসছে না, তার যে হয়েছে কি হয়নি আপনি তো জানেন না। কারণ এখন এই ধরনের উপসর্গ নিয়ে এলে পরে কেউ বলে না, কেউ স্বীকারও করে না, কেউ বাড়ির লোক তো সমস্ত চুপচাপ বসে থাকে। হ্যাঁ, কারণ কি, ওই পাড়ার যে দোকান আছে সেখান থেকে প্যারাসিটামল, ভিটামিন সব চলছে, নিয়ে এলো, নিজেই ডাক্তার এটা করে ফেললো। কাজে করোনা যদি কি উপসর্গ নিয়ে এসেছে জানা যাচ্ছে না। আজকে আপনি এই কথাটা বলতে পারলেন একটা কারণে, কারণ বাচ্চাটার ভয়াবহ উপসর্গ দেখা দিল। বমি করে যাচ্ছে, তারপরে মুখে অত্যন্ত ঘা, এবং তারপরে জন্ডিস। সেটা তো পরের কথা। জন্ডিস আমার মনে হচ্ছে জল থেকে এসেছিল বলে জন্ডিস, ঘা এবং এই বমি করাটা, এই ধরনের, মানে এবার যে এই তৃতীয় যে ঢেউটা আসছে, এদের কিছু কিছু রোগীর মধ্যে কিন্তু এটা দেখা গেছে। এক্ষেত্রে একটা প্রশ্ন আমার আসছে, সেটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে থার্ড ওয়েভটা মারাত্মকভাবে ক্ষতি করবে, তারই কি এটা একটা উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি? এই বাচ্চাটার কঠিন এই মুহূর্তে, একটা টেলিফোন আছে, এই মুহূর্তে বলা কঠিন। নমস্কার, কে রয়েছেন? আমি 5 লাখ বলছি, পুরো হয়ে যাবো। পাঁশকুড়া থেকে যিনি বলছেন, টিভির ভলিউমটাকে মিউট করুন, বলুন। একবার বন্ধ করে দেবো ভলিউমটা? হ্যাঁ, ভলিউম বন্ধ করে কথা বলুন, বলুন। হ্যাঁ, বন্ধ করে দিয়েছি। আমি নিজেই বলছি, আমার বয়স এখন 77। আমি কোভিড আক্রান্ত হয়ে জুলাই 27 বেলভিল নার্সিং হোমে ভর্তি হলাম 31 তারিখ জুলাই। ওখান থেকে মোটামুটি সুস্থ হয়ে আমি 7 তারিখ অগাস্টে ছাড়া পাই। এই মুহূর্তে আমার কোনো ভ্যাকসিন দেওয়া নেই। ডাক্তারবাবু বলছেন, ডক্টর স্বপন সরকার, উনি বলছেন যে 3 মাস 15 দিন, অর্থাৎ নভেম্বরের 15 নভেম্বরের পরে নাকি ওটা দেওয়া যাবে। একটা প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর, আমার গলাটা ঠিক থাকছে না, এখনো যেন ধরা হবে, আর অন্য কোনো উপসর্গ নেই। শুনতে থাকুন, আপনি শুনুন এবার। আপনার যে চিকিৎসক যে পরামর্শটা দিয়েছে, ভ্যাকসিনের তারিখটা বললেন, ঠিক পরামর্শ দিয়েছে। আপনার চিকিৎসক সঠিক পরামর্শ দিয়েছে, ওই তারিখেই নেওয়ার ব্যাপার। 15 নভেম্বর পরে নিতে হবে। কেন? তার কারণ আপনার যেহেতু কোভিড হয়ে গেছে, তার প্রতিষেধক তো অলরেডি নিজের শরীরে এসে গেছে, এবং তার যে টাইটারটা সেটা এতদূর পর্যন্ত থাকবে। তারপরে ভ্যাকসিনটা দিলে মানে আপনার এফেক্ট ভালো আসবে। আপনার চিকিৎসক ঠিক বলেছে। আর দ্বিতীয় হচ্ছে, আপনার এখনও এই যে গলা ধরা, ঠান্ডা লাগতে পারে, এই যে শীতকাল আসছে, সাবধানে থাকতে হবে। এটাও কিন্তু মনে রাখবেন, এই যে উপসর্গগুলো,
এটা কিন্তু আগামী 6-8-9 মাস কিন্তু চলবে, এটা মনে রাখবেন খুব ভালো করে। কাজেই এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আপনি মনে করুন যে এই উপসর্গটা কিন্তু একটু আপনাকে ভোগাবে, এটা মনে রাখবেন। আর তৃতীয়ত বলবো, ঠান্ডার সময় কিন্তু শীতের মরশুম প্রায় চলে এলো, নভেম্বরের আজকে 2 তারিখ। সাবধানে কিন্তু থাকবেন। আর সেই সঙ্গে বলে রাখবো যে যদি কোনো হৃদয় ঘটিত যদি কোনো সমস্যা দেখা দেয়, ধরুন বুকে হঠাৎ চাপ ধরে যাচ্ছে, ব্যথা হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু চিকিৎসকের শরণাপন্ন দয়া করে হবেন। বাংলাটা আমি জানি না, ইংরেজিতে বলা হয় মায়োকার্ডাইটিস। এই কোভিড পেশেন্টদের মায়োকার্ডাইটিস ভীষণ বেশি হয় এখন পর্যন্ত, তাই বলবো। তাই আপনাকেও সেই সতর্কতা অবলম্বন করার পরামর্শই আমি দিয়ে যাচ্ছি। বুকে ব্যথা হচ্ছে, বুকে কিছু হচ্ছে, ফেলে রাখবেন না দয়া করে। একটু কিংবা একটু হাঁটছেন, হাত ধরে যাচ্ছে, দয়া করে ডাক্তারের পরামর্শ আপনি নেবেন। আমার একটা প্রশ্ন আপনার কাছে রয়েছে, সেটা হচ্ছে যে এই যে একটা সিজন চেঞ্জ হয়, অনেক সময় এই সময় একটা জ্বর জারি, বিশেষ করে যারা একটু ওই লাংস জনিত সমস্যায় ভোগেন, ক্রনিক লাংস ডিজিজ আছে, তাদের কিন্তু এই সিজন চেঞ্জে একটা সমস্যা দেখা দেয়। তো এই সমস্যা, কোভিডের সমস্যা, আমি ফারাকটা কি করতে পারবো? যদি একটা মানুষের আজ, যেমন একটা উদাহরণ দিয়ে বলি, একটা হাঁপানি নিয়ে এসছে, হাঁপানির সমস্যা তো তার তো 12 মাসে ওরকম থাকবে। যে ডাক্তারবাবুর চিকিৎসাধীন আছেন সে তো জানে যে এই লোকটার হাঁপানি, এবং সেই মানুষটার হয়তো কোভিড হয়েছিল, এখন সে ভালো আছে। কোভিডের জন্য দেখা গেছে কিংবা এরকম হতে পারে যে হাঁপানির যে উপসর্গটা একটু বেড়েই হয়তো যেতে পারে। সেক্ষেত্রে একটু অতিরিক্ত শুশ্রূষা, অতিরিক্ত চিকিৎসা একটু লাগতেই পারে। খুব ভালো প্রশ্ন, এটা কিন্তু সম্ভাবনা রয়েছে। কারণ ওই যে প্রথম দিয়ে অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম, কোভিড সম্পর্কে আমরা এখনও সঠিক পুরো জানি না। এখনও অনেক দিন সময় লাগবে আমাদের চিকিৎসকদের কোভিড নিয়ে সম্পূর্ণ জানতে। কাজেই এখনও নিত্য নতুন কিন্তু তথ্য বেরোচ্ছে। কাজেই কোভিড এখনও কিন্তু শেষ হয়ে যায়নি, আর তার জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। কোভিডে আর কি ধরনের সমস্যা আসতে পারে, এটাই কিন্তু একটা বিরাট ব্যাপার। আর আপাত দৃষ্টিতে, কথাটা মনে রাখবেন, আপাত দৃষ্টিতে কোভিডের সমস্যা নিয়ে ওই লাংসের যাদের এই সমস্যা, খুব একটা কিন্তু ফারাক করা যায় না, যদি না ডাক্তারবাবুর আগে থেকে জানা থাকে এই রুগীর এই ধরনের উপসর্গ নিয়ে তো এসেছে। কারণ চট করে আজকে এলো, আজকেই আমি আমি একটা প্রশ্ন করে রাখি, টেলিফোনটা নেওয়ার পরে উত্তর দেবো। সেটা হচ্ছে যে কোভিড হয়ে যাওয়ার পর শরীরের ভেতরে চেঞ্জেস হয়, অনেকেই বলছেন যে অর্গান ড্যামেজ হয়। কতটা ড্যামেজ করতে পারে করোনা? যেহেতু আপনি প্রচুর মানুষকে পেয়েছেন, আমি শুনবো এটা। তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি মাথাটা থেকে বলছি, তরুণগঞ্জ থেকে। হ্যাঁ বলুন। আচ্ছা, আমার 5 মাস আগে স্ট্রোক করছিল, বুঝলেন তো। আমি ভ্যাকসিন নিতে পারবো না? আমি না, আপনি একটুখানি আস্তে আস্তে কথা বলুন, আপনার কথাটা বোঝা যাচ্ছে না, একটু বলুন প্লিজ। আমার 5 মাস আগে স্ট্রোক হয়েছে, বুঝলেন। 5 মাস আগে আপনার স্ট্রোক হয়েছে? আপনি একটাও ভ্যাকসিন এখনো নেননি? হাঁটতে পারি না, আমার কি কোভিশিল্ড নেওয়া যাবে? আপনি এখনো একটাও ভ্যাকসিন নেননি, আপনার 5 মাস আগে স্ট্রোক হয়েছে, আপনি ভ্যাকসিন নিতে পারবেন কিনা? সঙ্গে থাকুন। একটাই উত্তর, আপনি ভ্যাকসিন নিতে পারবেন, নিশ্চিন্তে থাকুন। ভ্যাকসিন নেওয়াটা অত্যন্ত বাঞ্ছনীয় এবং আপনি ভ্যাকসিন নেবেন, মানসিক প্রস্তুতি নিয়ে থাকুন। এবং ভ্যাকসিন নেওয়ার জন্য যে প্রস্তুতি দরকার, অর্থাৎ আপনি যেখানে আছেন সেখানে কাছাকাছি ফ্রিতে ভ্যাকসিন যদি দেওয়া যায়, সেই ব্যবস্থাগুলো আপনি অবলম্বন করুন। সেই অবলম্বন করলে পরে আপনি ভ্যাকসিন পাবেন, নিশ্চিন্তে থাকুন। ভ্যাকসিন নিলে কোনো অসুবিধা নেই, বরং সুবিধাই আপনি পাবেন। আমার প্রশ্ন আপনার কাছে যেটা ছিল, যে অর্গান ড্যামেজের প্রশ্ন, যেটা অর্গান ড্যামেজ কোভিডের কোভিড হয়েছে পরবর্তীকালে যেসব মানুষ সুস্থ হয়ে এসছেন, এই মুহূর্তে আমার সবচেয়ে খুব উদাহরণ দিয়েই বলি, আমার নিজের কাকিমা
অর্চনা চৌধুরী, উনি হয়তো দূরদর্শনের পর্দাতেই হয়তো দেখছেন আমাকে, আমি জানি না। ওনার কোভিড হয়েছিল, কিন্তু ওনার কোভিডের চিকিৎসাটা আমিই করেছিলাম বলে ইয়ে করে। তো উনার কিন্তু এখন কোভিড হওয়ার পরে প্রচণ্ড দুর্বলতা কিন্তু বেড়েছে, ভীষণ দুর্বলতা। এখান থেকে 10 পা হেঁটে গেলে পরেই হাত ধরে যাচ্ছে। কেন হাত ধরছে? কারণ কোভিডের পরে দেখা গেছে যে লাংসটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রচণ্ড দুর্বল। ওনাকে আমি বলেছি এই জিনিসটা কিন্তু হবে, আরও বেশ কিছু দিন থাকবে, কাজে সাবধানে থাকতে হবে। 2 নম্বর, যেহেতু লাংসটা দুর্বল হয়ে পড়ে, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, ঠান্ডা লাগা প্রবণতাটা ভীষণভাবে বেড়ে যায়। শীত আসছে, এসে গেল প্রায়, কাজেই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে, আমাদেরই এক সিনিয়র দাদা ডাক্তার, উনি কোভিডের পরে ওনার হার্টের একটা ব্যথা অনুভব করছেন, হাঁটতে একটা দম নিতে অসুবিধা হচ্ছে, মায়োকার্ডাইটিস একটা খুব কমন। এটা কি? এটাকে যদি এটা হচ্ছে হার্টের মাসলটার একটা রোগ। সাধারণ ভাষায় আমি বোঝানোর চেষ্টা করলাম, শুধু তা নয়, কিন্তু সাধারণ মানুষকে বেশি বলতে গেলে তারা হয়তো বোর হয়ে যাবে, ভালো লাগবে না। শুধু জেনে রাখুন যে হার্ট তো এই যে পাম্প করছে, তার তো একটা মাসলের একটা অ্যাক্টিভিটি রয়েছে, সেই মাসলটার একটা প্রবলেম হয়, স্টিফনেস আসে না, হ্যাঁ বলতে পারেন। তারপর মাসলের একটা ইনফ্লামেশন হয়, একটা প্রবলেম হয়, যার জন্য অ্যাফেক্ট করে কোভিডের জন্য। তার জন্য তার একটা ব্যথা হয়, হাঁটতে অসুবিধে হয়, দমটা মনে হয় বন্ধ হয়ে আসছে, ক্লান্তিতে ভেঙে পড়ছি, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আসছে। এবং 100টা কোভিড রোগীর মধ্যে প্রায় 90 থেকে 92টা কোভিড রোগীর কিন্তু মায়োকার্ডাইটিস কমনেস্ট কমপ্লিকেশন। আমরা সেকেন্ড ওয়েভে একটা শব্দ শুনেছিলাম যে পোস্ট কোভিড সিনড্রোম বলে, সেখানে একটা সাইটোকাইন স্ট্রম বা এই জাতীয় কিছু শুনেছিলাম। তো এইটা সম্পর্কে একটু যদি আলোচনা করি। একটা দেখে নি, টেলিফোনে বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? আমি সাগরিকা পাল বলছি। হ্যাঁ বলুন সাগরিকা, কি প্রশ্ন আপনার বলুন। বলছি আমার টাইফয়েড জ্বর হয়েছে, থার্ডটা জ্বরটা এখন নেই, প্রচন্ড মাথার যন্ত্রণা আছে, যন্ত্রণাটা কমছে না। তা ভ্যাকসিনটা কি নিতে পারবো? তার পরে ভ্যাকসিন আসছিল। আপনার জ্বর হয়েছিল কতদিন আগে? জ্বর মানে এই তো চলছে এখন, মানে টাইফয়েড মানে 15 দিন ধরে জ্বর, 15-20 দিন ধরে আপনার জ্বর। তার কত টেম্পারেচার কত উঠেছে? মেপেছেন থার্মোমিটারে? হ্যাঁ হ্যাঁ। কত টেম্পারেচার? 102, 3, 100। 15 দিন ধরে? আমি কিন্তু রক্ত পরীক্ষা করেছি, আজকে 7 দিন হচ্ছে রক্ত পরীক্ষা করা। রক্ত পরীক্ষা করেছে? কোলেস্ট্রল আছে, হাই টাইফয়েড। আচ্ছা, কোলেস্টেরল আছে। ঠিক আছে ঠিক আছে, ওগুলো আমার জানার প্রশ্ন নয়, আপনি শুনতে থাকুন। আপনার 15 দিন ধরে জ্বর 102-3 উঠছে, আপনাকে প্রথম পদক্ষেপ আরটিপিসিআর টেস্টটা করে নিন। এখন কিন্তু সরকারি যে কোনো হাসপাতালে হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, অন্তত 24 ঘন্টার মধ্যে রিপোর্টটা পাওয়া যাবে। অর্থাৎ করোনা হচ্ছে কি হয়নি, আপনি সেখান থেকে একটা নিশ্চিন্ততা পেয়ে যাবেন। আমি মনে করছি, এবং সেটাই যেন হয়, যে আপনার করোনা হয়নি, আমি মনে করছি, এবং আমি কায় মনোবাক্যে তাই চাই। এবং হয়তো এটা ভাইরাল ফিভারই হয়েছে, একটা ইনফ্লুয়েঞ্জার একটা ফেজ যাচ্ছে, দেখতে করোনার মতো, হয়তো করোনা নয়, কিন্তু তবু আপনাকে প্রথম পদক্ষেপ হিসেবে বলবো, সাগরিকা দেবী, আপনি কিন্তু করোনার পরীক্ষাটা করিয়ে নিন। রক্ত পরীক্ষা করিয়েছেন, খুব ভালো কথা, তা বাদে সোয়াব টেস্টটা করিয়ে নিন, করে নিশ্চিন্ত হন যে আপনার হলো কি না হলো। যদি করোনা হয়ে থাকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আকাশ মাথায় ভেঙে পড়বে না, আপনি নিশ্চয় বাঁচবেন। বিশেষজ্ঞের পরামর্শ মতো চলবেন, নিজেকে আলগোছে আলাদা রাখার চেষ্টা করবেন,
অর্থাৎ শারীরিক দূরত্ব বজায় রেখে ঠিকঠাক খাওয়া দাওয়াটা করবেন, দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন। আর যদি করোনা যদি রিপোর্টে আসে যে করোনা নেই, তাহলে তো আপনি নিশ্চিন্ত, আপনার ভ্যাকসিন নিতে কোনো অসুবিধা নেই। আমাদের হাতে আজকে সময় নেই, কথা বলতে বলতে আপনাদের সঙ্গে টেলিফোনে কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষে আমার শেষ প্রশ্নের উত্তরটা আর পাওয়া গেল না। আচ্ছা, পরে পোস্ট করবেন। কোভিড সিনড্রোম যেটা, কারণ ডেল্টা ভ্যারিয়েন্ট তো কোভিড তো তার ভ্যারিয়েন্ট চেঞ্জ করছে, তাহলে কি সিনড্রোমও চেঞ্জ হচ্ছে? এটা তো একটা প্রশ্ন থাকতে পারে। তো এটা এখান থেকে না পরের দিন আমরা শুরু করবো। অনেক ধন্যবাদ ডক্টর চৌধুরীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।